ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিএনপি, জামাতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিয়েছেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। তো এই বৈঠকে অবশ্য সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অংশ নেয়নি। তো সেইভাবে যদি চিন্তা করা যায় যে আওয়ামী লীগহীন যে একটি রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে চলছে সরকারের সঙ্গে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা যোগাযোগ চলছে, তা সেইখানে একটি স্পষ্ট যে বিএনপি খুব দ্রুতই নির্বাচন চায় বা নির্বাচনের একটি রোডম্যাপ চায় যে কবে নাগাদ তাদের নির্বাচন এই সরকার দিবে। অন্যদিকে জামাত ইসলামের অবস্থানটা কিন্তু একটু ভিন্ন। তারা চাচ্ছে যে আগে সংস্কার করুক। সরকারের বিভিন্ন বিগত সরকারের অনেক কিছুই আছে যেগুলো সংস্কার করা জরুরি। আইন, বিচার, জনপ্রশাসন, ইলেকশন কমিশন সব বিভিন্ন ইভেন সংবিধান সংশোধন সব বিভিন্ন সংস্কার করার পর যেন সরকার নির্বাচনের বিষয়ে তাদের রোডম্যাপ ঘোষণা করে। ফলে নির্বাচনের নিয়ে জামাত ইসলামের তাড়াহুড়ো তেমন একটা দেখা যাচ্ছে না, যেটা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তাহলে বিএনপি কেন এখনই নির্বাচনের ব্যাপারে এতটা অস্থির হয়ে উঠলো, অন্যদিকে জামাত কেন আরও পরে নির্বাচন চায়? কারণ এই দুটোতে একসময় একই জোটে ছিল, একসঙ্গেই তারা সবসময় নির্বাচন করেছে। তাহলে তাদের এই মতপার্থক্য বা ভিন্নতা কোথা থেকে আসছে? দর্শক, এটি যদি চিন্তা করা যায় তাহলে প্রথমেই একটা যে বিষয় বলতে হবে সেটি হচ্ছে যে জামাতে ইসলাম এবং বিএনপির সঙ্গে কিন্তু একটা টানাপোড়েন বা দূরত্ব বেশ কয়েক বছর আগে থেকে চলে আসছে। এবং এই যে ২০ দলীয় জোট একসময় ছিল, যেটি এর আগে ছিল ৪ দলীয় জোট, অর্থাৎ জামাত যে বিএনপির সঙ্গে যে জোট ছিল সেই জোটটি কিন্তু ভেঙে যায় এবং জোট কার্যত নেই বলে সুস্পষ্টভাবে জানিয়ে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং জামাতও জানিয়ে দেন যে তারা আসলে আর ২০ দলীয় জোট বা বিএনপির সঙ্গে তাদের কোনো জোট নাই। তো এই পরবর্তী পরিস্থিতিতে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো এবং তাদের বেশিরভাগ নেতাকর্মী এখন পালিয়ে বেড়াচ্ছেন, হয় দেশের মধ্যে কারাগারে আছেন, দেশের ভেতরে কোথাও গা ঢাকা দিয়েছেন, এবং একটা বড় অংশ নেতাকর্মী দেশের বাইরে আছেন, এটি আমরা সবাই জানি। ফলে ওই অর্থে বললে রাজনীতিতে আসলে আওয়ামী লীগ শূন্যতা বা রাজনীতিতে আওয়ামী লীগহীন একটা অবস্থা কিন্তু তৈরি হয়েই আছে। তাহলে এখন এই দুটো দল, প্রধান দুটো দল হিসেবে এখন দেখা হচ্ছে বিএনপি এবং জামায়াতকে। বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল, তারা বারবার বাংলাদেশের ক্ষমতায় এসেছে। অন্যদিকে জামাত কিন্তু কখনো বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে নাই। পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন সময় তাদের বিতর্কিত ভূমিকার কারণে তাদের কিন্তু নানা প্রশ্নের মধ্যে দিয়ে সবসময় যেতে হয়েছে। তো এই যে গণ অভ্যুত্থান হলো ৫ আগস্টের পর সরকারচ্যুত হলো, সেখানে জামাত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এবং তাদের নেতাকর্মীদের ভূমিকা ছিল বলে তারাও দাবি করছে। দৃশ্যমান অনেক বিষয় দেখাও যায় যে হ্যাঁ, তাদের এই আন্দোলনে একটা ভূমিকা ছিল। এরপর থেকেই কিন্তু জামাত চেষ্টা করছে অন্যান্য যে ইসলামিক দলগুলোকে নিয়ে আলাদা একটি শক্তি গঠন করা। অর্থাৎ আওয়ামী লীগ যে শক্তি ছিল, বিএনপি এখন একটা শক্তি, বড় শক্তি আছে মাঠে, তার বাইরে গিয়ে তারা একটি বিকল্প একটা শক্তি তারা দাঁড় করাতে চান এবং সেইভাবে তারা এককভাবে স্বতন্ত্রভাবে তারা এগিয়ে যেতে চান এবং নির্বাচন করতে চান। ফলে বিএনপি এবং জামাত, বিএনপি কেন এখন নির্বাচন চায়? কারণ বিএনপি প্রায় 18 বছর কিন্তু ক্ষমতার বাইরে আছে এবং দলটি স্বাভাবিকভাবে নির্বাচন হলে তারা যে 2014 সালে ক্ষমতায় আসার সুযোগ ছিল, 2018 সালে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতা আসতে পারতেন, সেটিও হয়নি। পাশাপাশি 2024 সালেও তারা নির্বাচনে অংশ নেননি। ফলে বিএনপি এক ধরনের ক্ষমতার দাবিদার বলা যায়, যার কারণে তারা আর এটা অপেক্ষা করতে চান না যে ক্ষমতায় তাদের আজ থেকে আরও 10 বছর আগে থাকার কথা, সেই ক্ষমতা কিন্তু তারা মনে করে যে এখন অনেক দেরি হয়ে গেছে এবং আরও 2-3 বছর যদি বা আরও বেশি দেরি হয়, সেই দেরিটা কিন্তু আসলে তাদের জন্যই ক্ষতিকর, তাদের নেতাকর্মীদের জন্য ক্ষতিকর। এজন্য তারা মনে করেন যে এখনই নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়ার অবস্থা সবচেয়ে বেশি, সে কারণেই তারা মূলত নির্বাচন চান। অন্যদিকে জামাতে ইসলামের কেন নির্বাচন, মানে এখনই কেন নির্বাচন চান না বা নির্বাচন নোটবান চান না, তারা কেন আগে সংস্কার চান? এটি যদি দেখতে হয়, জামাত কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে নানা ধরনের সমস্যা আমরা বলবো যে ফেস করে আসছে। তাদের উপর দমন নিপীড়ন ছিল, এটা নিঃসন্দেহে সত্যকার কথা। তাদের অনেক নেতা যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিলেন, যাদের বিচারের মাধ্যমে তাদের প্রথম শ্রেণীর নেতাদেরকে ফাঁসি হয়ে গিয়েছে। ফলে জামাতের মধ্যে এখনও গছিয়ে ওঠা, অনেক কিছু গঠন করা, অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে তাদের এক ধরনের দূরত্ব আছে। সেই দূরত্ব কাটিয়ে এসে সব ইসলামিক ফোর্সকে এক করার যে চেষ্টাটা, তার জন্য তাদের একটা সময় দরকার এবং সেই সময়টাকেই তারা মূলত নিতে চান। আপনারা যদি একটু জামাত এবং বিএনপি ভোটের দিকে আমরা যদি তাকাই, তাহলে এটা স্পষ্ট হয় যে আসলে বিএনপি যেমন এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদের মধ্যে রয়েছে এবং তারা এটা যাবে বলেই মানুষ ধারণা করে, কিন্তু জামাত ইসলামের পক্ষে কিন্তু এককভাবে ভোট করে ক্ষমতায় যাওয়াটা আসলে অনেক কঠিন। কারণ আমরা যদি দেখি যে 1991 সালে এরশাদ সরকারের পতনের পর 1991 সালে যে নির্বাচনটি হয়, 90 সালে এরশাদ সরকার পতন হয়, এরপরে 91 সালে যে নির্বাচনটি হয়, সেখানে কিন্তু বিএনপির সঙ্গে জামাত একটি জোট করে নির্বাচন করে এবং সেই নির্বাচনে জামাত ইসলাম প্রায় 13% ভোট পেলেও তারা কিন্তু আসন পায় মাত্র 18টি। অন্যদিকে বিএনপি 140টি আসন পায়, যেখানে তাদের ভোটের পরিমাণ ছিল 31%।
এরপরে একমাত্র জামাত এবং বিএনপি একসঙ্গে ইলেকশন করে নাই, সেটি 1996 সালে। 96 সালের নির্বাচনে জামাত আলাদা ইলেকশন করে এবং বিএনপিও আলাদা, তাদের জোট ছিল না, আলাদাভাবে নির্বাচন করে এবং ওই নির্বাচনে বিএনপি বা জামাত দুটোরই পরাজিত হন এবং আওয়ামী লীগ ক্ষমতায় যায়। সেই নির্বাচনের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু জামাত ইসলামে ভোট পেয়েছিল 8.61%, অর্থাৎ 9% ভোট তারা পেয়েছিল। অন্যদিকে বিএনপি কিন্তু ভোট পেয়েছিল 30%-এর বেশি, 32% বেশি ভোট তারা পেয়েছিল কিন্তু 1996 সালের নির্বাচনে। কিন্তু নির্বাচনে 9% ভোট পেলেও জামাত ইসলাম আসন পেয়েছিল মাত্র 3টি। এরপরে 2001 সালে আবারও জোট তৈরি হয়, 4 দলীয় জোট, যেটা বিএনপি জামাত জোট গঠন করে এবং সেই নির্বাচনে জামাত ইসলাম ভোট পেয়েছিল যদিও অনেক কম, 4.28%, কিন্তু 17টি আসন তারা পেয়েছিল। অন্যদিকে বিএনপি ভোট পেয়েছিল 41% এবং সর্বশেষ 2008 সালের নির্বাচন যদি আমরা দেখি, যে নির্বাচন আমরা ইনক্লুসিভ যে নির্বাচনগুলো, সুষ্ঠু নির্বাচনের কথা বলে থাকি, 2008 সালের নির্বাচনে কিন্তু জামাত ইসলাম ভোট পেয়েছিল 4.7%, অন্যদিকে বিএনপি ভোট পেয়েছিল 32.5%। এবং ওই নির্বাচনে কিন্তু বিএনপিরও ভরাডুবি হয়েছিল, তারা পেয়েছিল মাত্র 30টি আসন, অন্যদিকে জামাত ইসলাম পেয়েছিল মাত্র 2টি আসন। ফলে দেখা যাচ্ছে এই যে জামাত ইসলামের ভোট কিন্তু আসলে 8 থেকে 10% বা এর মধ্যেই মূলত ওঠানামা করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। অর্থাৎ তারা যে এককভাবে যখন নির্বাচন করেছিল তারা 9% ভোট পেয়েছিল, সেটি হয়তো সামান্য কিছু কম বেশি হতে পারে বলেই ধারণা করা হয়। ফলে এককভাবে একটা ভোট নিয়ে জামাতের পক্ষে এই মুহূর্তে ক্ষমতা আসা সম্ভব নয়। পাশাপাশি তারা যে ইসলামিক দলগুলোর সঙ্গে চেষ্টা করছে, তার মধ্যে ইসলামী আন্দোলন একটি বড় রাজনৈতিক দল, এর সঙ্গে হেফাজত ইসলাম একটা বড় সংগঠন যেটি বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত, এবং আরও বেশ কিছু ছোট ছোট ইসলামিক রাজনৈতিক দল রয়েছে, যেগুলো যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু এই ভোটের পরিমাণ হয়তো সর্বোচ্চ 15% বা এরকম, মানে এর আগের হিসেব যদি আমরা দেখি তাহলে এই 15%-এর মধ্যেই ওঠানামা করবে, কারণ ইসলামী আন্দোলনের পরে দ্বিতীয় যে বড় রাজনৈতিক দল, যারা প্রায় 2%-এর কাছাকাছি ভোট পায়। তো স্বাভাবিকভাবেই জামাত ইসলাম চাইবে নিজেদেরকে আরও গুছিয়ে ওঠা এবং একটি বড় জোট তৈরি করা, এবং তারপরে তাদের একটা লক্ষ্য থাকবে যে নির্বাচনে ভালো করা। এজন্য যে সময়টা দরকার, আসলে এই গত 15 বছর তারা যেহেতু দৃশ্যমান রাজনীতিতে সেভাবে আসতে পারে নাই, অনেকটা গোপনে, অনেকটা লুকিয়ে তাদের করতে হয়েছে, রাজনীতি করতে হয়েছে, সেটি কিন্তু এখন আর থাকছে না। তারা প্রকাশ্যে এবং খুব ভালোভাবে নির্বাচনী প্রচারণা, দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যেটি তাদেরকে উৎসাহিত করছে। তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরও বেশ অ্যাক্টিভ, তৎপর হয়ে উঠেছে। ফলে তারা মনে করছে যতটা সময় এই সরকার থাকবে, সেই সময়টায় তাদের জন্য রাজনীতি করাটা অনেক বেশি সহজ হবে এবং তার মাধ্যমে তারা নিজেদেরকে অনেক বেশি গুছিয়ে উঠতে পারবে, এবং তারপর যখন ভোট হবে তখন হয়তো তারা একটি ভালো জোট এবং ভালো একটি ভোটের রাজনীতিতে পাশাপাশি চলে আসতে পারবে। যদিও ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে বিএনপির অন্যতম নেতা মেজর হাফিজ বলেছেন যে জামাতের সঙ্গে আমাদের যে দূরত্ব ছিল, সেটি হয়তো দূরত্বটা আছে, কিন্তু তারা সময় অনুযায়ী একটা নির্বাচনের আগে বা কোনো একটা সময় সেটা কাটিয়ে উঠবে। অবশ্য রাজনীতিতে এটা দেখার বিষয়, আসলে কি হতে যাচ্ছে সেটি আসলে দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।